আসসালামু আলাইকুম। আমরা আলী ইমামের লেখা বিখ্যাত উপন্যাস নীল শয়তান পড়ছিলাম। অধ্যায় 2, কোকারিতার আগমন। খুব ভোরে ফোন করে তোকি জাগিয়েছে বড় খালু। জলদি রেডি হয়ে নাও, আমি এক্ষুনি আসছি। তোকি বারান্দায় এসে দেখে ওর ঘরের সামনে কাদামাখা পায়ের ছাপ, জানালার শেকে কিছু ধূসর লোম লেগে আছে। এ ধরনের লোম ঘরের মেঝেতে পেয়েছিল। এবারও শিক থেকে লোমগুলো তুলে একটা খামে রেখে দেয়। রাসায়নিক পরীক্ষার জন্য পাঠাতে হবে। কোন জন্তুর লোম এটা? ঠিক 8টার সময় বড় খালুর গাড়ির হর্ন শোনা গেল। তোকি প্রস্তুত ছিল। হর্ন শুনিয়ে বেরিয়ে এলো। বড় খালুর মুখে হাসি। চমৎকার, এই তো চাই, কথার সাথে সাথে কাজ। গাড়ি ছুটে চলছে এয়ারপোর্টের দিকে। সকালের বাতাস ভালো লাগছে। এদিকে দুপাশে সার বেঁধে ইপিলিপিল গাছ লাগানো হয়েছে। তোমার ওই আংটিটা কিন্তু খুব রহস্যময়। তোকির দিকে আর চোখে তাকিয়ে বলেন বড় খালু। মানে কিসের রহস্য? এসব দিয়ে খপ্পরে ফেলা হয়। জিপসিরা এগুলো দিয়ে টুকটাক করে। অশুভ আংটি। আমার প্রথমে দেখি খটকা লেগেছিল। বাসায় এসে ছবির সাথে মিলিয়ে দেখলাম হুবহু মিলে গেল। কিসের ছবি? ডাইনি বিদ্যার উপর একটা দুষ্প্রাপ্য বই আছে আমার কাছে। ওতে অনেক অদ্ভুত ছবি আছে। এই ধরনের আংটি অশুভ শক্তিকে ডেকে আনে। তার মানে কি আমি বিপদে পড়তে যাচ্ছিলাম? হঠাৎ গাড়ির সামনে একটা কুকুর দেখে ব্রেক কষে বড় খালু। দুজনেই ঝাঁকি খায়। আর একটু হলেই থেতলে গিয়েছিল কুকুরটা। সামনে তেঁতুল গাছটার নিচে একটা বিভৎস চেহারার লোক দাঁড়িয়ে আছে। লোকটার একটা চোখ যেন বাইরে ঝুলে আছে। কুকুরটা দৌড়ে গেল লোকটার কাছে। লোকটা কুকুরের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। বড় খালু গাড়ি স্টার্ট দিলেন। তোকির মনে হলো লোকটা কেমন ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকালো। ইস, আর একটু হলে অ্যাক্সিডেন্টটা হতে যাচ্ছিল। কুকুরটা যেন শূন্য থেকে এলো। ওই আংটিটা কোথায়? কাল রাতে ফেলে দিয়েছি। কোথায় ফেলেছ? জানালা দিয়ে বাড়ির পেছনের মাঠে। ওসব কাছে না রাখাই ভালো। বুঝতে পারলাম না তোমার কাছে এ ধরনের আংটি এলো কি করে। তোকে চুপ করে থাকে। লুৎফান্সা বিমানে করে এসেছেন মিসেস কোকারিতা। দূর থেকে বড় খালুকে দেখে হাত নাড়লেন। কালো স্যুট পরনে। দারুণ লোক কোকারিতা। অনেক কিছু জানে। কয়েকবার মৃত্যুর হাত থেকে বেঁচেছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে আসতে কিছুটা দেরি হয়ে গেল। মিস্টার কোকারিতার সাথে ভিডিওর কিছু যন্ত্রপাতি শুল্ক বিভাগ সহজে ছাড়বে না। মিস্টার কোকারিতার কাছে বৈধ কাগজপত্র ছিল। শিক্ষামূলক কাজে ব্যবহারের জন্য এসব ভিডিও যন্ত্রপাতি আনা হয়েছে। হাসি মুখে এগিয়ে এলেন কোকারিতা। বড় খালুর সাথে করমর্দন করলেন। অনেক দিন পর দেখা। সেই ইস্টার আইল্যান্ডের অভিযানের কথা মনে আছে? থাকবে না, অদ্ভুত একটা দ্বীপ। তোকে একপাশে দাঁড়িয়ে বড় খালু পরিচয় করিয়ে দিলেন। মিস্টার কোকারিতা, এর আবার আপনাদের কেন্দ্রের কাজগুলোর ব্যাপারে খুব আগ্রহ। তোকে নিজেই বলে আমরা এখানে কয়েক বন্ধু মিলে দানিকেন রিসার্চ কেন্দ্র খুলতে চাই। তাই নাকি? চমৎকার হবে তাহলে। এখন আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে ওই কেন্দ্রটি গঠন করতে পারবো। অবশ্যই অবশ্যই। আজ দুপুরেই আমার হোটেলে তোমার বন্ধুদের নিয়ে আসো। আমি এখানে মাত্র 2 দিন থাকবো। এর মধ্যে রাজশাহী আর পাহাড়পুর যেতে হবে। এই অল্প সময়ে আমাকে সবগুলো কাজ করতে হবে। এই 2 দিনেই পারবেন? সময় অপচয় না করলেই হলো। আমার প্রোগ্রাম সব গোছানো থাকে। বড় খালু মাথা নাড়তে থাকেন। তা তো জানি। সেই আন্দিজ পাহাড়ে গিয়ে গুহার ভেতরে ছবিগুলো কীরকম ঝটপট তুললে, তাও অল্প আলোতে। পথ খুব দুর্গম ছিল। ওরা হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। দুজনেই কিছুটা স্মৃতিকাতর হয়েছেন। তো কি লক্ষ্য করলো মিস্টার কোকারিতা বা পায়ে একটু খুঁড়িয়ে হাঁটেন। কষ্ট হয়েছিল সেবার পেরোতে গিয়ে। ইনকাদের 500 বছরের পুরনো কুকার মন্দির খুঁজে পেতে। কেউ তার হদিস বলতে পারে না। রোগ চেপে গেল। অনেকেই বলল কুকার মন্দির আর পাওয়া যাবে না। একটা সূত্র ধরে গেলাম হুয়ানুকার পর্বতমালার উপর। পেলাম সেই সূর্য মন্দিরের মানুষ বলি দেয়া হতো। অদ্ভুত এক প্রক্রিয়ায় তৈরিকৃত নকল হিরে। তো কি কৌতূহলী হয়। নকল হিরে সে 500 বছর আগে। হ্যাঁ, যজ্ঞবেদীর নিচে পাওয়া গিয়েছিল নকল হিরে। প্রাচীন ইনকারা এই হিরে তৈরির রহস্য জানত। বিজ্ঞানীরা 1954 সালে কৃত্রিম হিরে বানাবার কৌশল আবিষ্কার করেছেন। উচ্চ তাপে গ্রাফাইটকে পরিণত করা হয় হিরে। কিন্তু কুকা মন্দিরে ওই ইনকাদের কথা ভাবো। ওরা এই বিশেষ জ্ঞান পেয়েছিল ভিন গ্রহের অন্য সভ্যতার কাছ থেকে। কথা বলতে বলতে মিস্টার কোকারিতা বাইরে তাকিয়ে বললেন, বাহ, চমৎকার ফুল। তোকি দেখে কোনায় একটা জারুল ফুলের গাছ। আপনি পৃথিবীর বহু জায়গায় গিয়েছেন। এমন সব জায়গায় যেতে হয় যে পথ খুব দুর্গম। পদে পদে মৃত্যুর ঝুঁকি থাকে। কোথাও একটু পা ফসকালেই গড়িয়ে যেতে হবে খাদে। শরীর টুকরো টুকরো হয়ে যাবে। মিস্টার কোকারিতা,
আমার কিন্তু মনে হয় ওই দুর্গম পথ অভিযানের মধ্যেই রয়েছে উত্তেজনা, থ্রিলিং। ঠিক বলছো ইয়ং ম্যান, এই উত্তেজনাটুকু আছে বলেই তো ঘরে নিরাপদ জীবন ছেড়ে ছুটছি। মিস্টার কোকারিতার মালগুলো তোকে গাড়িতে তুলে দেয়, সাথে পাহাড়ে ওঠা সরঞ্জাম। সিকিমে যাব বলে এসব এনেছি। কিছু মঠ আছে পাহাড়ের উঁচুতে, গুম্ফা, সেখানে এবার যেতে হবে। বড় খালুর কাজ আছে। তো কি, তুমি মিস্টার কোকারিতাকে হোটেলে পৌঁছে দাও, আমি বিকেলে আসব। গাড়ি ছুটে থাকে হোটেল শেরাটনের দিকে। জানালার বাইরে মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন কোকারিতা। অপূর্ব, তোমাদের দেশটা খুব সবুজ। উপর থেকে দেখছিলাম সবুজ কার্পেটের মতো ফসলের মাঠ। বরেন্দ্র মিউজিয়ামে কি ধরনের মূর্তির খোঁজ আপনি পেয়েছিলেন? ব্রাজিলে বসে একটি ক্যাটালগে অষ্টম শতাব্দীর কয়েকটি মূর্তির ছবি দেখি। ওইসব মূর্তির শরীরে যে নকশা আছে তা দেখে কৌতূহল হয়। কম্বোডিয়াতে এ ধরনের কিছু মূর্তির সন্ধান আমরা পেয়েছি। আমার বিশ্বাস ওই নকশাগুলোতে নভোচারীদের পোশাকের আদল পাওয়া যাবে। অর্থাৎ বলতে চাচ্ছেন ওরা মহাশূন্য যাত্রী ছিল। পৃথিবীর বহু দেশের দেবতাদের কাহিনীতে বলা হয় যে তারা আকাশপথে এসেছিলেন, তারা রথে করে মেঘের ভিতর দিয়ে নেমে এসেছিলেন। আমরা এগুলোর নতুন ব্যাখ্যা করতে চাইছি। ওগুলো আসলে ভিনগ্রহের যাত্রীদের মহাকাশযান। পুরো লেন্সের আড়ালে কোকারিতার চোখ দুটো যেন ঝিকিয়ে ওঠে। রাতের পর রাত জেগে এসব তথ্য ঘেটেছেন, হাজার হাজার ছবির তুলনা করেছেন, অনেক মন্দিরের মূর্তির আদলের দেখেছেন রহস্যের নকশা। আমি মেক্সিকোর মন্টি আলবানের একটি মন্দিরের দেয়ালে দেখেছি মানুষের দেহে হাতির মাথা, জুতো পরা পায়ের উপরে দেখা যাচ্ছে পাতলুনের পা। হাত দুটো ব্যস্ত রয়েছে কোনো যন্ত্র নিয়ন্ত্রণে। হাতিটার মাথায় দেখেছি রশ্মির একটা ঝিকিমিকি মালা। এই মন্টি আলবান ছিল জাপোটেকদের রাজধানী। 600 থেকে 100 খ্রিস্টপূর্ব ছিল মন্দিরটি। ওই এলাকার লোকদের হাতি চেনার কথা না, কারণ হাতি ছিল শুধু এশিয়া আর আফ্রিকাতে। আমি তন্ন করে তথ্য মিলিয়ে দেখা শুরু করলাম। তো কি তাকিয়ে থাকে মিস্টার কোকারিতার দিকে। কি আবেগে বলছে কথাগুলো। বাতাসে কোকারিতার কাঁচা পাকা চুল উঠছে। তো কি যেন দেখতে পাচ্ছে দুর্গম পাহাড়ি গুহার ভিতরে আবছা অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে কোকারিতা। ঝুঁকে ঝুঁকে মূর্তি দেখছে, ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তুলছে। ওই মূর্তি সম্পর্কে আপনার কি ধারণা? ওটা আসলে বহির্জাগতিক কোনো বৈজ্ঞানিক মূর্তি। গুয়েতেমালার টিকলের পিরামিডগুলোর মাঝে ঘাসের উপর একখানা প্রকাণ্ড পাথর পড়ে আছে। সেখানে যে মূর্তির ছবি আছে তাতে দেখা যায় বুকে অথবা পিঠে ট্যাঙ্ক বইছে। আমি প্রাচীন অনেক মূর্তিতে দেখেছি প্রযুক্তির ছবি। কত যে রহস্য এখনও ছড়িয়ে আছে এই পৃথিবীতে। কোকারিতার কণ্ঠস্বরকে তখন কেমন উদাস শোনায়। ত্বকির কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলেন, বুঝলে, এসব অজানা রহস্য ভেদ করতে হবে। আমি কিরিবাতি দ্বীপে গিয়েছিলাম, তার কথা পরে বলবো নি। কিরিবাতি কোথায়? প্রশান্ত মহাসাগরে বিষুব রেখার ঠিক নিচেই আছে কিরিবাতি দ্বীপপুঞ্জ। সেই দ্বীপমালায় ছড়িয়ে আছে ভুতুরে কিছু ব্যাপার। রহস্য ভেদ করার জন্য সাহসী মন চাই। এসব শুনে ত্বকির বুকের ভেতরে তখন একটা জোয়ার বয়ে যায়। নিজেকে তখন মনে হয় দুরন্ত এক অভিযাত্রী। কদিন আগে পড়েছিল আটানের কথা, রুদ্ধশ্বাস এক অভিযান কাহিনী। সেই উত্তর আমেরিকা 19 শতকের মধ্যভাগে দুর্গম রকি পাহাড়ের ঢাল বেয়ে ঘোড়া ছুটিয়ে আসে রেড ইন্ডিয়ান উপজাতি। তারা নরমুণ্ড শিকারী, আসে দুরন্ত গতিতে। সাদা বরফে ঢেকে থাকা সিয়েরা নেভাদার বুকে ঘুরে বেড়ায় গ্রিজলি ভালুক, পৃথিবীর সবচাইতে বড় সাপদ। মৃত্যু সংকুল সেই পথে অভিযান চালিয়েছিলেন আটানে। কত দুর্গম পথ তাদের জন্য অপেক্ষা করে আছে। তোকে তার সিদ্ধান্ত জানায়, মিস্টার কোকারিতা, আমি আপনার সাথে সিকিমে যাব। সুযোগ হলে অবশ্যই যাবে, আমার কোনো অসুবিধে নেই। আপনি ক্লান্তিহীনভাবে এসব মূর্তির রহস্য ভেদ করতে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছেন। যেতে আমাকে হবেই। হন্ডুরাসের কোপানের মায়া সভ্যতার ধ্বংসাবশেষ থেকে পাথরের উপরে খোদাই করা খাঁজকাটা চাকার দুটো ছবি তুলে এনেছিলাম। ডক্টর জিন ফিলিপস পেয়েছিলেন দুটো মূর্তি। তার গলা গলিয়ে পরানো একটি বিপ কাঁধের উপর থেকে দুপাশে ঝুলছে। বিপটার মাঝখানে ফুটো। সেই বিপ থেকে 50 সেন্টিমিটার লম্বা, 20 সেন্টিমিটার চওড়া আয়তক্ষেত্রের বস্তু ঝুলছে। এখানেই সেই বাক্সের দেহরেখা। দেখে মনে হয় মুষ্টিবদ্ধ হাত কোনো লিভার চালনায় রত। মহাকাশ প্রযুক্তির অনেক ছবি তারা পাথরে গেঁথে রেখে গেছে। এসব কথা শুনে ভেতরে ভেতরে কেমন উত্তেজিত হয় তো কি না। এবার ওর বন্ধুদের নিয়ে গবেষণা কেন্দ্র খুলতেই হবে ওকে। গাড়ি এসে হোটেলে উঠে। কোকারিতার জন্য 333 নম্বর রুম বুক করা আছে। শোনো ইয়াং ম্যান, আজ দুপুরে এসো কিন্তু, আমি তোমাদের সাহায্য চাই। অধ্যায় 3, অশুভ বলয়। কোকারিতা লিফটে ওঠার আগে আস্তে করে বললেন, আমার এখানে আসার কথা প্রেসকে বলবে না। সিকিম যাচ্ছি গোপন মিশনে, এটা প্রচার করতে চাই না।
তকির মনে হলো কোনার অ্যান্টিক্স এর দোকান থেকে একটি লোক তাদের দিকে তাকিয়ে আছে। সবুজ গেঞ্জি পরা মঙ্গোলিয়ার চেহারার এক যুবক। কোকারিতা তার কক্ষে চলে গেলেন। তোকে দেখলো যুবকটি দোকানের এক কর্মচারীর সাথে নিচু হয়ে কথা বলছে, কাগজে কিছু একটা লিখে দিল। তোকে এদিক ওদিক তাকাতে তাকাতে সেই দোকানের সামনে এসে দাঁড়ায়। নানা ধরনের প্রাচীন জিনিস, শোকেসে মূর্তি রাখা। এসব দোকানে বেশিরভাগ বিদেশিরাই আসে। তোকে আর চোখে দেখে যুবকটি কর্মচারীর কাছে একটি প্যাকেট রেখে বেরিয়ে গেল। প্যাকেটের কোনায় লেখা 333। হঠাৎ করে নম্বরটা দেখে তোকে চিন্তার একটা ঝিলিক খেলে গেল। হোটেলে মিস্টার কোকারিটার রুম নাম্বারও হলো 333। তোকে দোকানের জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছে। কয়েকটি বৌদ্ধ পটচিত্র রয়েছে। গত এশীয় চারুকলার উৎসবে সিকিম, ভুটানের পাঠানো ছবিতে এ ধরনের কিছু পটচিত্র দেখেছিল। এগুলোর নাম টঙ্কা। ছবিগুলো তকির কাছে বেশ রহস্যময় মনে হয়। ওর এক বন্ধু বলেছিল সেগুলো হলো তন্ত্র আর্ট। সিকিমের স্টলে কিছু লোকশিল্পের জিনিস ছিল। খয়েরি পাথরের তৈরি ছোট্ট চম্বি গরুর মূর্তির কথা মনে আছে। এবার সিকিম গেলে ঝাঁকড়া রোমের এই প্রাণীটি দেখা যাবে। দুর্গম পথে চম্বি গরুই একমাত্র ভরসা। তকি দোকান থেকে বেরিয়ে আসে। দুপুরের মধ্যেই বন্ধুদের খবর দিতে হবে, আশরাফ, লিপন, ফয়সাল আর আকরামকে। কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো কিভাবে সবার সাথে যোগাযোগ করা যায়। ছুটির দিন বলে সবাই হয়তো বাসায় থাকবে। হোটেল থেকে প্রথমে ফোন করে ফয়সালের বাসায়। ফোন ধরে ফয়সাল ছোট বোন বিথি, কান্না ভেজা গলা। তকি ভাই। বিথি ফুফিয়ে ওঠে। কি হয়েছে? ভাইয়া সাংঘাতিকভাবে আহত হয়েছে। কখন? ঘন্টাখানেক আগে। কিভাবে? বাজার করে ফিরছিল। আমাদের বাড়ির কাছে নতুন একটা 7 তলা বাড়ি উঠছে, দেখেছি তো। তার ছাদ থেকে একটা পাথর গড়িয়ে ভাইয়ার উপর পড়ে। অল্পের জন্য বেঁচে গেছে, তবে অনেকটা জায়গায় থেতলে গেছে। এখন কোথায় আছে? বাসাতেই, ডাক্তার এসেছে। আমি এক্ষুনি আসছি। সাথে সাথে একটা স্কুটার নিয়ে রওনা দেয় তকি। ফয়সালদের বাসায় এসে দেখে আশরাফ আর লিপনও রয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় সবাই হতভম্ব। সারা বাড়িটায় কেমন বিষাদের ছায়া নেমে এসেছে। ফয়সালের মা শুধু কাঁদছেন, সবার মুখী থমথমে। বিছানায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ফয়সাল শুয়ে, পাশে ডাক্তার দাঁড়ানো। শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে বলে ফয়সালকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ওর বা কাঁধটা বেশ থেতলে গেছে, এক্স রে করাতে হবে। হাড় ভেঙেছে কিনা কে জানে। একটুর জন্য মাথা রক্ষা পেয়েছে। পাথরটা মাথায় পড়লে মাথা চূর্ণ হয়ে যেত। রাস্তায় ট্রাকের নিচে একটা ছেলেকে একবার পিষে যেতে দেখেছিল। আশ্চর্য, এভাবে পাথরটা পড়লো কি করে? ডাক্তার গম্ভীর মুখে জানালেন, এই যাত্রা বিপদ কেটে গেছে। দেয়াল ঘুরিতে পাখির শিশির মতো সুরেলা শব্দ শোনা যায়। লিপন তকিকে একপাশে ডেকে নেয়। ভয়ঙ্কর ঘটনা। কেউ কি উপর থেকে পাথর ছুঁড়েছে? পাড়ার কারো সাথে কি ওর শত্রুতা ছিল? শত্রুতা থাকলে ওরা তো জানতোই। ফয়সাল তেমন কথা তো কখনো বলেনি। তোকে আমার মনে হয় কেউ যেন প্রতিশোধ নিতে চেয়েছে। তোকে খোঁজ নেয় বাড়ির লোকদের কাছে। যে বাড়ি থেকে পাথর পড়েছে সেখানে কারা থাকে? কেউ থাকে না। বাড়িটা সম্পূর্ণ হয়নি। এখন কাজ চলছে না। না, মাঝখানের থেকে কাজ বন্ধ। কি একটা কেস যেন চলছে মালিকানা নিয়ে। সেখানে কোনো লোক থাকে না। হঠাৎ তোকে চোখে পড়ে ফয়সালের শেলফে বইয়ের উপর রাখা একটি লাল বাক্স। দেখে চমকে ওঠে। ঠিক একই রকম বাক্স সেও পেয়েছিল। উঠে গিয়ে বাক্সটা তুলে নেয়। খুলতে দেখে কাগজের মোড়ক। ঠিক তেমনি হাত কাঁপছে টুকির। মোড়কটা খুলতে থাকে। ভেতরে সেই রকম সাদা হাড়ের নকশা করা আংটি। বড় খারো বলেছেন অশুভ আংটি। জিপসিরা এসব দিয়ে টুকটাক করে। এই বাক্স এখানে এলো কি করে? তবে কি আংটির সাথে এই দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে? অশুভ কোনো শক্তি প্রতিশোধ নেবার চেষ্টা করছে? আশরাফকে ওখানে থাকতে বলে লিপনকে নিয়ে বেরিয়ে আসে তকি। আমার সাথে একটু আয় তো। কোথায়? যে বাড়ি থেকে পাথরটা পড়েছে সেখানে। বাড়িটায় কেউ নেই। বেশ কদিন ধরে কাজ বন্ধ রয়েছে। কন্ট্রাক্টরের লোক বাইরে একটা কাঠের ঘর বানিয়ে থাকে। তকি আর লিপনকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে একজন লম্বা লোক এগিয়ে আসে। আপনারা কাকে চাচ্ছেন? এই বাড়ির ছাদে একটু উঠতে চাই। কেন জানেন না আজ এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে? সেজন্যই তো খোঁজ নিতে এসেছি। আপনারা কি পুলিশের লোক? না, যে আহত হয়েছে সে আমাদের বন্ধু। আমরা পুলিশে খবর দিতে যাব। এবার যেন লোকটা একটু ঘাবড়ে যায়। কেন? পুলিশ এসে কি করবে? এখানে তো কেউ থাকে না। বা এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর পুলিশে খবর দিতে হবে না? লোকটা এবার আমতা আমতা করতে থাকে। না মানে বলেছিলাম কি, লোকজন যখন থাকে না তখন খামোখা, সেটা পুলিশ বুঝবে। লম্বা লোকটা এক কথা শুনে চট করে কাঠের ঘরে ঢুকে গেল। সেখান থেকে রড ছড়িয়ে আছে, ইট বালুর স্তূপ। তকি আর লিপন সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। ছাদের দরজা খোলা, দুটো বাঁশ দিয়ে আটকানো। সেটা ডিঙিয়ে যায়। খুব বাতাসের ঝাপটা। ছাদ থেকে ফয়সালদের বাড়ি দেখা যায়। সামনের পাম গাছে চিলের বাসা। তকি দেখ, ওখানটায় যেন কি পড়ে আছে। লিপন এগিয়ে যায়। মাটিতে একটা চামড়ার দামি স্যান্ডেল।
স্যান্ডেলের উপর রক্তের ফোঁটা জমাট বেঁধে আছে। এটা এখানে এলো কোথেকে? কোনো রাজমিস্ত্রি হয়তো। স্যান্ডেলটা হাতে তুলে নিয়ে দেখতে থাকে ত্বকী। রাজমিস্ত্রিরা এই ধরনের স্যান্ডেল ব্যবহার করে না, কোনো লোমশ প্রাণীর চামড়া দিয়ে তৈরি, শৌখিন লোকেরা ব্যবহার করেন। এর উপরে রক্তের ফোঁটা লেগে আছে, কিন্তু প্রশ্ন হলো এটা কি করে এলো এখানে? রিপন, আমার কেন জানি মনে হচ্ছে ওইটার সাথে ওই পাথর ফেলার কোনো একটা সম্পর্ক আছে। কি করে ভাবলি? সেটা পরে দেখা যাবে, এখন এই স্যান্ডেলটা সাবধানে নিয়ে নে। স্যান্ডেলটা কাগজে মুড়িয়ে নেয় লিপন। ত্বকী ছাদের কিনারায় এসে দাঁড়ায়, নিচে ঝুঁকে দেখে গলির রাস্তায় কয়েকজন লোক হেঁটে যাচ্ছে। ঠিক এই বরাবরই ফয়সালের উপর পাথর ফেলা হয়েছে। ত্বকী জায়গাটার দিকে ভালো করে তাকায়। একটা ইটের উপর বেশ কিছু কালো লোম লেগে রয়েছে। কোনো প্রাণী কি তাহলে উঠে এসেছিল এখানে? ওদের বাড়ির কাজের ছেলে নুসু বলেছিল ঘরের ভেতর থেকে একটা কালো জন্তু বেরিয়ে এসে বাগানে ঝোপের দিকে ছুটে গিয়েছিল। কারেন্ট চলে যাওয়ার পর ওদের ড্রয়িং রুমেও সে রাতে মনে হয়েছিল পায়ের উপর দিয়ে একটা লোমশ প্রাণী চলে গিয়েছিল। হাড়ের আংটির সাথে তাহলে একটি লোমশ জন্তুর সম্পর্ক রয়েছে। জন্তুটি কি হিংস্র? চল রিপন, নিচে যাই। একতলা সিঁড়ির নিচে ময়লা কাঁথা মুড়ি দিয়ে একটা বুড়ি শুয়ে আছে। এখানেই থাকে বোধ হয়, কি মনে হওয়াতে ত্বকী ওর কাছে এসে বসে। বুড়ি স্বরের মতো চুল জট পাকিয়ে রয়েছে। ত্বকী বুড়িকে ডাক দেয়। রিপন অবাক হয়, এখানে ত্বকী বসছে কেন? ত্বকী জিজ্ঞেস করে, বুড়িমা কিছু খাবে? বুড়ি কোটরে বসা চোখ দুটো চিকচিক করে ওঠে। হ বাবা, খুব খিদা লাগছে। ত্বকী পকেট থেকে দুটো 10 টাকার নোট বের করে। বুড়ো কাঁপা কাঁপা হাত বাড়িয়ে নেয়। এটা দিয়ে খাবার কিনে নিও, তোমার ভালো হইব বাবা। ত্বকী আর একটু ঝুঁকে বসে। আচ্ছা বুড়িমা, সকালে কেউ কি এখান দিয়ে উপরে গিয়েছিল? দেখছো কাউকে? কি যেন ভাবে বুড়ি। বড় রাইতে মগা ফকিরের যেমন দেখলাম উপরে উঠতে। মগা ফকির? সে কই থাকে? কই আর থাকবো, শুনছি ওই রাত চন্ডালে ভিটাতে থাকে। মগা ফকির, পাগলা ফকির। তো কি আর সেখানে অপেক্ষা করে না, ফয়সালদের বাড়িতে ফিরে দেখে বড় খালুর গাড়ি বাইরে। বড় খালু ওকে দেখে ছুটে আসেন। সব শুনলাম, কি সাংঘাতিক কাণ্ড। এদিকে যে আরো মারাত্মক ব্যাপার ঘটে গেছে। এখনই আমার সাথে চলো। কি হয়েছে? যেতে যেতে বলবো। ফয়সালের ঘুম ভাঙতে আরো ঘন্টা 3 বাকি। ত্বকী আর লিপন বড় খালুর গাড়িতে উঠে বসে। বড় খালুকে খুব চিন্তিত দেখাচ্ছে। গাড়ি ছুটতে থাকে। যাচ্ছ কোথায়? আমার বাসার দিকে। ওখানে কাল রাতে একটা খুন হয়েছে। খুন? আমাদের বাড়ির পেছনের মাঠের কোনায় একটা ঝুপড়িতে থাকতো এক গোয়ালা। সেই গোয়ালার জোয়ান ছেলেটা খুন হয়েছে। কিন্তু মারাত্মক ঘটনাটা হলো, আজ ওর মৃতদেহ দেখতে গিয়ে আমি ভীষণ চমকে গেছি। ওই ছেলের হাতের আংটুলে সেই হাড়ের আংটি যেটা তোমার কাছে পাঠানো হয়েছিল, আমি ওটা জানালা দিয়ে মাঠে ফেলে দিয়েছিলাম। ওই ছেলেটা হয়তো সেটা মাঠ থেকে কুড়িয়ে পায়। আমি তারপর দামি জিনিস মনে করে আঙ্গুলে পড়ে। তার পরিণতি হলো এই। আশ্চর্য, আমি জানতাম ওটা এক অশুভ আংটি, কিন্তু এতটা ভয়াবহ হবে তা ভাবতে পারিনি। ঝুপড়ির সামনে প্রচুর লোকের জটলা। লাশটা একটা চাটাইতে শোয়ানো। পুলিশ এসেছে। অস্বাভাবিক মৃত্যু। লাশ যাবে হাসপাতালের মর্গে। বাড়ির মেয়েরা বিলাপ করছে। লাশটার গলার কাছটা ক্ষতবিক্ষত, গলার রোগ ছেঁড়া। পুরো হিংস্র জন্তু যেন এইভাবে মেরেছে। তো কি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই অশুভ আংটিটা মৃত্যুদূতকে ডেকে এনেছে। আংটিটা পাঠানো হয়েছিল তার কাছে, সেই ছিল লক্ষ্য। তবে তারও কি এরকম পরিণতি হতো? ফয়সালের কাছে পাঠানো আংটিটা তার পকেটে আছে। ওরা বড় খালুর বাসায় ফিরে আসে। সকাল থেকে শুধু দুর্ঘটনার খবর। স্নায়ুর উপর চাপ পড়ছে। ফ্রিজ থেকে ফলের ঠান্ডা রস খায়। মিস্টার কোকারিতা ফোন করেছেন। দুপুরের প্রোগ্রামটাই তিনি রাতে করতে চান। ভালোই হলো, এখন যেতে হবে মগা ফকিরের খোঁজে। রাতে কোকারিতার ওখানে কিরিবাতি দ্বীপে সব অদ্ভুত নিদর্শনের খবর জানা যাবে। বড় খালু কেমন ছটফট করছেন, ঘন ঘন মুখ পুড়ছেন। বড় খালুর কণ্ঠ কেমন বিষাদ মাখা। আমি নিজেকে খুব অপরাধী মনে করছি। মনে হচ্ছে ছেলেটাকে মারার জন্য আমিও যেন অনেকটা দায়ী। কেন তখন ওই আংটিটাকে নষ্ট করে ফেললাম না? আমার উচিত ছিল সাদানির সাথে কথা বলা। সাদানিকে আমার বন্ধু। গুলশানে প্রাচীন জিনিসপত্র বিক্রির দোকান আছে। ওর কাজ হলো যত রহস্যময় প্রাচীন দ্রব্য সংগ্রহ করা। এর জন্য কোথায় কোথায় যে যায়। বিদেশিরা সেগুলো আবার মেলা দাম দিয়ে কিনে নেয়। ব্ল্যাক আর্ট নিয়ে একসময় প্রচুর পড়াশোনা করেছে। এর সাথে ব্ল্যাক আর্টের কি সম্পর্ক? আছে। এ ধরনের আংটি কালো জাদুতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখনই চলো সাদানি সাহেবের কাছে। কিন্তু তাকে দেখাবো কি? আংটিটা তো লাশের হাতে।
ওর আঙ্গুল থেকে তো সেটা এখন খুলে আনা যায় না, পুলিশ কেসে পড়বো। তোকে উঠে দাঁড়ায়। আমার কাছে আরেকটা আংটি আছে। আরেকটা আংটি কোথায় পেলে? ফয়সালের ঘরে শেলফে রাখা ছিল, ওকেও একটা পাঠানো হয়েছিল। তোকে পকেট থেকে লাল বাক্সটা বের করে, হুবহু একই রকমের আংটি। বড় খালু আংটিটা হাতে নিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। তবে কি ফয়সালকেও মারার চেষ্টা করা হয়েছিল? কোনো মতে বেঁচে গেছে? তোমাকে ফয়সালকে এই চক্রান্ত করে অশুভ আংটি পাঠিয়েছে, বুঝতে পারছি। মারাত্মক এক ষড়যন্ত্র জালে তোমরা জড়িয়ে গেছো। এখন চলো সাদানির কাছে।